নমস্কার, আমি কাজল স্যার, গাজল সিভিল সার্ভিস একাডেমির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম, স্বাগতম। আমি আজ আরেকটি নতুন টপিক বা ইউনিট নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। অলরেডি আমি এর আগে আপার প্রাইমারি টেট এক্সামে সিডিপির কি সিলেবাস থাকবে সেই বিষয়ে অলরেডি আলোচনা করেছি, আলোকপাত করেছি, কিভাবে ইউনিট ধরে ধরে আমাদেরকে এগোতে হবে এবং সময় মতো ইন টাইমে আমাদের সিলেবাস শেষ করতে হবে সেই বিষয়ে আমি বলে ফেলেছি। তারপরে আমরা আলোচনা করেছি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে, তার উপরে একটা ভাইটাল ক্লাস হয়েছে অলরেডি, সেটা আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমির যে অ্যাপস রয়েছে সেখানে অ্যাভেলেবল। যারা এখনো ভাবছো যে আপার প্রাইমারি টেট এক্সামে বসবে, তারা আমার মনে হয় দেরি না করায় তাদের ভালো। তারা অতি সত্বর নিজেদেরকে এনরোল করাও এবং ক্লাসগুলোকে নিয়মিত দেখো এবং শেখো। এবং আমার মনে হচ্ছে মানে গাজল সিভিল সার্ভিস একাডেমির পক্ষ থেকে যথাযথ সমস্ত যে সিলেবাসের যে পুরো ইউনিটগুলো রয়েছে সবকিছুই কভার করা হবে এবং খুব স্মুথ ভাবে। যাকে আমি ফিরে আসি আমার সেই মূল টপিকে। বলছি সিডিপির সিলেবাসে যে ইউনিটগুলো রয়েছে তার মধ্যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা অলরেডি আলোচনা হয়েছে। সেখানে আমি বলেছি যে গ্রোথ কি, ডেভেলপমেন্ট কি, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের পার্থক্য। সঙ্গে আমরা এটাও বলেছি যে গ্রোথ একটা নির্দিষ্ট সময় অনুযায়ী হয় বা একটা টাইম, একটা নির্দিষ্ট স্তর অবধি হয়, তারপরে গ্রোথটা থেমে যায়। তারপরে ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা বলেছি যে ডেভেলপমেন্ট হচ্ছে এমন একটা লার্নিং প্রসেস, এমন একটা কগনিটিভ চেঞ্জিং সিস্টেম যেটা ওম টু টোম মানে মাতৃগর্ভ থেকে একদম মৃত্যু অবধি চলতে থাকে। তো এই গ্রোথ একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী হলো, কিন্তু ডেভেলপমেন্টটা যেহেতু সারা জীবন চলে, তাই এই ডেভেলপমেন্টের উপরে বিভিন্ন সাইকোলজিস্ট, সোশিওলজিস্ট, যারা এডুকেশনিস্ট রয়েছেন তারা বিভিন্ন রকমের তথ্য, বিভিন্ন রকমের থিওরি আবিষ্কার করেছেন, থিওরি দিয়েছেন। তো আজকে আমি ডেভেলপমেন্টের যে চেঞ্জেস বা ডেভেলপমেন্ট যে সারা জীবন ধরে হয় এবং কিভাবে হয়, কোন গতিতে হয়, তার উপরে একটা ক্লাস নেব। এখানে আমি একটা স্লাইড রেডি করেছি এবং 4টা ছবি দেওয়া আছে। তো সেই ছবিটাকে আমি একটু ধরে ধরে আলোচনা করে দিচ্ছি। যারা এডুকেশনাল স্টুডেন্ট তারা অলরেডি বুঝে গেছো আমি কি টপিক নিয়ে আলোচনা করব বা কি আজ আমি আমার মানে আলোচনার বিষয়। তার আগে এই ছবিটাকে যদি আমি একটু ধরে ধরে আলোচনা করে দিই, আমার মনে হয় কোন মানুষটার কথা বলছি এবং কি বিষয়ে কথা বলছি সেটা ক্লিয়ার হয়ে যাবে। যাকে আমরা যারা এডুকেশনাল স্টুডেন্ট 11-12 যারা পড়ি, তারা যখন 11-12 এই শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টটাকে নিয়েছি, যে নামটা আমরা এই বিকাশ এবং বৃদ্ধির যে চ্যাপ্টার সেটা পড়তে গেলে যে নামটা আমরা অহরহ বলে থাকি বা জেনে থাকি, তিনি হচ্ছেন জ্যাক পিয়াজে। এই ভদ্রলোকের দেওয়া যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি রয়েছে সেই বিষয়ে আজ আমি আলোকপাত করব, সেই বিষয়ে আজ আমি পড়াবো। তো তার আগে আমি এই ছবিগুলো আটকেছি কারণ হচ্ছে তিনি যে ডেভেলপমেন্টের যে থিওরি দিয়েছেন, কগনিটিভ ডেভেলপমেন্টের যে থিওরি দিয়েছেন সেটা ভীষণই সহজ, খুবই সহজ, যদি এই চিত্রটাকে খুব সহজে বুঝে নেওয়া যায়। আমি থিওরিতে ঢুকবো, লাইন বাই লাইন, স্টেপ বাই স্টেপ আমি সেগুলোকে বোঝাবো, সেগুলো থেকে কেমন ধরনের কোশ্চেন আসবে তার দুই একটা ডেমো বা এক্সাম্পল আমি সেট করেছি, সেটাও আমি দেবো। তো তার আগে আমি এই ছবিটাকে একবার খুব সুন্দরভাবে আলোচনা করে দিই। যারা অন্য সাবজেক্টের মানে যারা সোশ্যাল স্টাডিজে টেট এক্সামে বসবে তাদের কথা বলছি, মানে এক্সেপ্ট এডুকেশন সাবজেক্ট, যেমন বেঙ্গলি, জিওগ্রাফি, হিস্টোরি আর ইংলিশ যারা বসবে, সব সাবজেক্ট স্টুডেন্টদের যেহেতু পেডাগোজি পার্টটা পড়তেই হবে, পেডাগোজি যাদের যেহেতু কম্পালসারি, তো তাদের জন্য আমি বলছি। এখানে একটা চিত্র দিয়েছি, দেখাচ্ছে একটা বাচ্চা একটা ওই যেটা হয় মানে ওয়াকিং যে সেট গুলো থাকে নিউ যে বেরিয়েছে সেটাতে বসে আছে, আর একটা দুধের বোতল বা জলের গ্লাস বা দুধের গ্লাস হাতে নিয়ে আছে। তারপরে একটা ছেলে জাস্ট আঙুল দিয়ে কিছু দেখাচ্ছে। নেক্সট হচ্ছে সে দুটো গ্লাস ধরে আছে এবং একটা গ্লাসে বেশি জল, একটা গ্লাসে কম জল, একটা পার্থক্য সে হয়তো উপস্থাপনের চেষ্টা করছে। আর একটা লাস্টে যে চিত্রটা আছে সেটা হচ্ছে একটা ছেলে, বড় ছেলে, সে কিছু ভাবছে। এবার আমার কথা হচ্ছে যে এগুলো কিন্তু একটা মানুষের বা একটা শিশুর যে বয়স বৃদ্ধির যে বিভিন্ন স্টেজ রয়েছে তারই একটা চিত্র। এখানেও তাই, সব একটা শিশু সদ্য সে ডেভেলপমেন্টের প্রথম স্টেজে প্রবেশ করছে, মানে তার এই যে চিত্রটা যেটা
এই যে চিত্রটা, যে সে সবে একটা ফুল গাছ বা কিছু হামাগুড়ি দিচ্ছে বা কিছু ধরার চেষ্টা করছে, তারপরে কি সে ওই আতশ কাজ দিয়ে একটা বাচ্চাকে দেখছে বা কিছু একটা করছে, মানে খুনসুটি ব্যাপারগুলো। তারপরে সে 3 নম্বরে সে কি কিছু মাপছে, কিছু কম্পেয়ার করার চেষ্টা করছে। 4 নম্বরে কি সে বই হাতে নিয়ে লজিক্যালি মানে স্ট্যান্ডার্ড ওয়েতে মানে হি প্রেজেন্ট হিমসেলফ বিফোর এভরিওয়ান। তো এরকম একটা চিত্র। আর এখানে 4টা ধাপের কথা বলা হয়েছে, সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল, ফর্মাল অপারেশনাল। এই যে 4টা ধাপ এখানে আমি আলোচনা করলাম বা বললাম, এই 4টা ধাপই কিন্তু মনোবিদ জ্যাক পিয়াজের দেওয়া কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি। আর এখানে আছে স্কিমা। স্কিমা কি সেটাও আলোচনা করা হবে। স্কিমা মানুষের মধ্যে জন্ম অবস্থায় খুব মানে প্রথম থেকে খুব ছোট আকারে থাকে, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সে পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করতে করতে, অ্যাডাপ্টেশন করতে করতে তার স্কিমাগুলো বড় হয় এবং তার জ্ঞানের যে পরিধি সেটা বাড়তে থাকে। তো সেটা নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব। তো এই হচ্ছে চিত্র। এবার এটাকে আমরা ডিপে আলোচনা করি। পুরো হেডিংটা রয়েছে যে প্রজ্ঞার বিকাশ, পিয়াজের তত্ত্ব ও শিক্ষামূলক তাৎপর্য। কগনিটিভ ডেভেলপমেন্ট, পিয়াজের থিওরি এন্ড ইটস এডুকেশনাল ইমপ্লিকেশনস। মানে কগনিটিভ ডেভেলপমেন্ট সম্পর্কে যে পিয়াজের যে থিওরি রয়েছে তার আলোচনা স্টেপ বাই স্টেপ এবং তার এডুকেশনাল ইমপ্লিকেশন। অ্যাকচুয়ালি আমরা থিওরি পড়বো, তার সমস্ত ডেভেলপমেন্ট যে ধারাগুলো তা জানবো, কিন্তু সেটা আমরা যদি শিক্ষা ক্ষেত্রে যদি অ্যাপ্লাই না করতে পারি তাহলে তার তাৎপর্য কোথায়? আসল উদ্দেশ্য আমাদের হচ্ছে সোসাইটিকে কিছু দেওয়া, সোসাইটিকে বেনিফিটেড করা, দেশকে উন্নত করা। তো যদি সেটা রিয়াল ফিল্ডে অ্যাপ্লাই না হয় তাহলে সেটা কিন্তু হবে না। তো তারই অ্যাপ্লিকেশনস আমরা শেষে পড়ব। তো তার আগে আমরা জ্যা পিয়াজের সম্পর্কে একটু জেনে নিই, কারণ এই জ্যা পিয়াজের থেকেও অনেক রকমের কোশ্চেন্স আসবে, অবশ্যই আসবে। তো সেই সম্পর্কে আমরা খুব অল্প জেনে নিই। এখানে লিখে দিয়েছি যে পিয়াজে একজন সুইডিশ মনোবিজ্ঞানী, যিনি শিশুদের জ্ঞানের বিকাশের উপর তার গবেষণার জন্য বিখ্যাত। তার বিখ্যাত তথ্য অনুসারে শিশুরা 4টি ভিন্ন পর্যায়ে, অলরেডি আমি এটা বলেছি, সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ এবং ফর্মাল অপারেশনাল স্টেজ। এই যে 4টা স্টেজ, এই স্টেজের মধ্য দিয়েই একটা শিশুর যে ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, সেটা সম্পূর্ণ হয়। তো তিনি এই ধারণাটা দিয়েছেন। তাও হচ্ছে এর মধ্য দিয়ে যায় যা তাদের চিন্তা ভাবনা এবং সমস্যা সমাধানের ক্ষমতাকে প্রভাবিত করে। জ্যা পিয়াজে তিনি জন্মেছিলেন 1896 খ্রিস্টাব্দে এবং 1980 খ্রিস্টাব্দ অব্দি তিনি বেঁচে ছিলেন। তিনি হচ্ছেন একজন সুইজারল্যান্ডের মনোবিজ্ঞানী ও দার্শনিক, পাশাপাশি তিনি কিন্তু বায়োলজিস্ট। কারণ আমরা এখানে দিইনি, জ্যা পিয়াজে অ্যাকচুয়ালি তিনি মানে বায়োলজির স্টুডেন্ট ছিলেন। তার পিএইচডি ছিল হচ্ছে ন্যাচারাল সায়েন্সের উপরে, কিন্তু পরবর্তীতে তিনি সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃত পান, কারণ তিনি সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে আজীবন কাজ করে গেছেন। তিনি বিভিন্ন রকমের বই লিখেছেন। তার প্রত্যেকটা বই কগনিটিভ ডেভেলপমেন্টের উপরে, মোটামুটি ইন্টেলিজেন্সের উপরে কখনো ফোকাস করেছেন, কখনো ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস করেছেন। মানে অ্যাকচুয়ালি যে আমাদের কগনিটিভ যে স্ট্রাকচার রয়েছে, আমাদের যে মনের যে বিভিন্ন রকমের কি বলবো যে চেঞ্জেস গুলো বা কি কি ঘটে ভিতরে, মানে ইন্টারনাল যে ব্যাপারগুলো রয়েছে, সেই ব্যাপারগুলোকে তিনি তার থিওরির মাধ্যমে তুলে ধরেছেন। যাকে এইটুকু হচ্ছে তার বিবরণী জ্যা পিয়াজে সম্পর্কে। এবার আমরা পড়বো প্রজ্ঞামূলক বিকাশের উপরে। মানে তার যে থিওরি সেটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, মানে তিনি কাজ করে গেছেন কগনিশনের উপরে। তো কগনিশনটা কি বা প্রজ্ঞাটা কি সেটা আমরা জেনে নেব। বলছে প্রজ্ঞামূলক বিকাশের অর্থ হলো প্রজ্ঞার ক্রমপর্যায়ের পরিবর্তন। বলছে আমরা প্রথমে জেনে নিই যে প্রজ্ঞাটা কি। প্রজ্ঞা বলছে যে প্রসেস অর ওয়েস অফ নোয়িং, মানে আমরা যে পদ্ধতিতে কোনো কিছুকে জানি অথবা শিখি,
বা আমাদের নলেজ যেভাবে গেইন হয়, দ্যাট ইজ কল্ড আবার কগনিশন। আমরা যেভাবে জানতে পারি বা জানার চেষ্টা করি তাই হলো প্রজ্ঞা। অর্থাৎ প্রজ্ঞা হলো কি কি? থিঙ্কিং, লজিক বা লজিক্যাল থিঙ্কিং, রিমেম্বারিং, তারপর হচ্ছে প্রবলেম সলভিং, অবজারভেশন, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমাদের প্রজ্ঞা হয়। আমরা অনেক সময় দেখে শিখি, প্র্যাকটিক্যালি কাজ করে শিখি, কখনো কাজ করতে করতে ভুল করি, ভুল করে করতে একটা নতুন জিনিস আবিষ্কার করে ফেলি, মানে প্রবলেম সলভিং। এভাবে আমরা শিখি, পুরোনো অনেক জিনিস আমরা ভুলে যাই, আবার নতুন কোনো কিছুর সাথে ম্যাচ করে আবার সেটাকে মনে করি। এভাবে আমাদের শেখা হয়, নতুন কিছু আপডেট হয়, আমাদের জ্ঞানের পরিধি আস্তে আস্তে বাড়তে থাকে। এইভাবে আমাদের শেখাগুলো হতে থাকে সারা জীবন, আমরা শিখতে থাকি। এই মনোবিদ পিয়াজে তিনি যে কগনিটিভ ডেভেলপমেন্টের কথা বলেছেন, এই কগনিটিভ ডেভেলপমেন্ট মূলত দুটো সংগঠনের মধ্য দিয়ে বা দুটো পদ্ধতির মধ্য দিয়ে হয়ে থাকে। একটা হচ্ছে অর্গানাইজেশন, আর একটা হচ্ছে অ্যাডাপ্টেশন। অর্গানাইজেশনটা কি? এই অর্গানাইজেশন যেটা, সেটাকে আমরা বলি স্কিমা অথবা ওয়ে অফ নলেজ জানার বা জ্ঞান অর্জনের যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলছি? স্কিমা। স্কিমাটা কি? স্কিমা হচ্ছে যে আমার মধ্যে আগে থেকে কিছু জ্ঞান সে সীমিত থাকতে পারে, সেটা আছে। যেমন একটা উদাহরণ দিতে পারি, যে একটা বাচ্চা সে সদ্য জন্মেছে, জন্মালে কি করে? সে মানে চিত হয়ে শুয়ে থাকে, বা মা তাকে শুয়ে দিয়েছে, সে হাত পা গুলো ছুটতে থাকে। হঠাৎ করে তার মা তাকে আদর করতে গেছে, এবার হঠাৎ করে তার মায়ের পা মানে গায়ে তার পাটা লাগলো। তখন মারা কিন্তু শখ করে বলে, এই তুমি আমাকে লাথি দিচ্ছ, বা এই দুষ্টুমি করে না, মাকে মারে না। তার মানে কি? তার কিন্তু সহজাত প্রবৃত্তি, সে কিন্তু অটোমেটিক, এটা জন্ম থেকে ছিল, সে হাত পা ছুটবে। ছোটটাকে কি হচ্ছে, তার যখন আস্তে আস্তে সে বড় হচ্ছে, তার মা যখন হচ্ছে হাঁটতে বা বসতে পারছে, তো যেহেতু ওর লাথি দিতে পারছে বা পা ছুটতে পারছে, ওর মা কি করলো? বাচ্চাটার মা তাকে একটা বল কিনে দিল। সে কি করলো? ওই যে তার মাকে লাথি দিচ্ছিল, সেই লাথিটা কোথায় কনভার্ট করলো? বলে। তার মানে কি হচ্ছে, যে মাকে পাশাপাশি লাথি দেওয়ার পাশাপাশি বলকেও লাথি দেওয়া যায়। তারপরে ক্লাসরুমে গিয়ে বড় হয়ে বন্ধুদের সাথে যেগুলো হয়ে থাকে, আলটিমেট কি, এই যে তার যে স্কিমা, সেটা কি হচ্ছে? বাড়তে থাকছে। এভাবে কি হয়? স্কিমা সময় অনুযায়ী নলেজ গুলো নতুন পুরনো নলেজের সাথে মিশিয়ে 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 আস্তে আস্তে একটা বড় আকার ধারণ করে এবং আমাদের সার্বিক জ্ঞান হয়। তারপর হচ্ছে অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশনটা কি? অ্যাডাপ্টেশন হচ্ছে অভিযোজন। অভিযোজন কি? আমরা জানি যে নতুন পরিবেশে প্রত্যেকটা শিশু বা প্রত্যেকটা জীবকে কি করতে হয়? সবসময় একটা সংগ্রাম করতে হয়। কেমন সংগ্রাম? না, পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার সংগ্রাম। কোন একটা নতুন পরিস্থিতিতে গেলে আমরা কি করি? আমাদের পুরনো অভিজ্ঞতা এবং নতুন অভিজ্ঞতার মধ্যে কি করি? একটা মিক্স আপ করার চেষ্টা করি। আমরা সবসময় চেষ্টা করি যে সেই পরিবেশে আমরা মানিয়ে নেব। এই যে মানিয়ে নেওয়ার যে পদ্ধতি, তার মাধ্যমে কিন্তু আমাদের স্কিমা বাড়ে এবং আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট হয়। কিন্তু এই যে অ্যাডাপ্টেশনটা কিন্তু দুই ভাবে হয়, দুই ধরনের পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে অ্যাসিমিলেশন, আর একটা হচ্ছে অ্যাকোমোডেশন। তো আমরা জেনে নেব যে অ্যাসিমিলেশনটা কি আর অ্যাকোমোডেশনটা কি। অ্যাসিমিলেশন হচ্ছে যে আমার কিছু পুরনো নলেজ আছে, পুরনো জ্ঞান আছে। যেমন ওই যে আগে বললাম যে দেখা গেল সে একটা ছোট্ট বাচ্চা, 2 বছরের বাচ্চা, তাকে তার মা চিনিয়েছে যে সবসময় বাড়ির চারিপাশে এই কুকুর ঘাউ ঘাউ করছে, যেটা কুকুর, বা বাবা কান্না করে না, তাহলে কুকুর আসবে, তোমাকে কুকুর কামড়ে নেবে। সে কুকুর এই মায়ের কথা শুনতে শুনতে এবং দেখে দেখে সে এইটুকু জেনে ফেলেছে যে কুকুরের 4টা পাও থাকবে এবং সে ভৌ 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 করবে, এই যে চিৎকার চেঁচামেচি করবে। তো হঠাৎ করে তাকে কি করা হলো? তাকে একটা কোথাও বেড়াতে নিয়ে যাওয়া হলো। সে তার কোনো আত্মীয় বাড়িতে গেছে, গিয়ে দেখলো ওই হয় না বিভিন্ন রকমের যে উন্নত প্রজাতির যে কুকুরগুলো আছে, ল্যাব্রাডর, তারপর হচ্ছে ওই আর কি হয়, কুকুরগুলো কি হয়, অ্যালসেসিয়ান টাইপের, অ্যালসেসিয়ান কুকুর, এরকম বিভিন্ন টাইপের যে কুকুর রয়েছে, বড় সাইজের, বিভিন্ন সাইজের। তো সেই কুকুরগুলো সে দেখেছে, কিন্তু দেখছে যে গ্রামে বা বাড়িতে যে কুকুরগুলো দেখেছে, নেড়ি কুকুরগুলো দেখেছে, সেগুলোর সাথে ম্যাচ করছে, আবার কোথাও যেন ম্যাচ করছে না, মানে একটা ডিফারেন্স তৈরি হচ্ছে। তো সে তার মাকে জিজ্ঞেস করছে, মা এটা কি? তখন মা বলে এটা ডগ। বলছে না, ডগ তো আমি বাড়িতে দেখেছি এরকম না। বলে না, এটা অন্য প্রজাতির ডগ। তার মানে কুকুরের যে একটা স্কিমা তার মধ্যে কিন্তু ছিল,
কিন্তু সে একটু উন্নত ধরনের মানে একটু আলাদা প্রজাতির কুকুর দেখতে পেলো। তো তার মানে কি হলো, তার ধারণা ছিল যে ওই রাস্তার কুকুরগুলো হয়তো কুকুর আর অন্য কোনো কুকুর নেই, কিন্তু সে দেখলো যে না, কুকুর বিভিন্ন প্রজাতির হতে পারে। তার মানে তার স্কিমাটা বাড়লো, সে জানলো যে কুকুরের অনেকগুলো প্রজাতি হয়। আর অ্যাকোমোডেশনটা কি? অ্যাকোমোডেশন হচ্ছে যে পুরনো ধারণা বদলে নতুন ভাবে শেখা। এটাও ঠিক এক্সাম্পলটা ওরকমই, কিন্তু একটা ডিফারেন্ট কি, যে তার মধ্যে কুকুর সম্পর্কে একটা স্কিমা রয়েছে, তার মাথায় ব্রেনে রয়েছে, সে কুকুর দেখেছে। তো তার মা তাকে কোনো একদিন একটা চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে গেল। সে চিড়িয়াখানায় গেল, যাওয়ার পরে ঘুরে 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 সে এক বাঘের খাঁচার সামনে এসে উপস্থিত হলো। কুকুর আর বাঘ মোটামুটি একই রকমের দেখতে, কুকুরেরও 4টা পা, বাঘেরও 4টা পা, কুকুরেরও মোটামুটি উপরে একটু হালকা পাতলা লোম থাকে, বাঘেরও থাকে। বাঘ গর্জন করে, কুকুর ভাও ভাও করে, অনেকটা ম্যাচ করছে, কিন্তু তার স্কিমার সাথে কোনোভাবে ম্যাচ করছে না, পুরোপুরি ম্যাচ করছে না। তখন সে কি করছে, সে কিন্তু একটা অস্বস্তিত করছে, কি ব্যাপার, এরকম প্রাণী তো আমি দেখিনি। তখন সে তার মাকে জিজ্ঞেস করছে যে মা, এটা কি কুকুর? ও মা বলছে না, তো এটা কুকুর নয়, এটা তো বাঘ। তো তার মধ্যে একটা স্কিমা ছিলই যে 4 পাওয়ালা ঘাউ ঘাউ করা বা শব্দ করা যে প্রাণী সে কুকুর। কিন্তু সে এখানে জানলো যে না, 4 পাওয়ালা সমস্ত ঘাউ 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 করা প্রাণীগুলো কুকুর না, সেটা বাঘ হতে পারে, সেটা গরু হতে পারে, সেটা বিড়াল হতে পারে। তো তার মধ্যে কি হচ্ছে, একটা নতুন ধরনের স্কিমা তৈরি হচ্ছে, বা ওই পুরনো স্কিমাটাকে রেখে ওটা থাকলো, একটা নতুন স্কিমার জন্ম হচ্ছে, বা সে একটা সেপারেট স্কিমা তৈরি হচ্ছে। তো এটাকে বলা হয় অ্যাকোমোডেশন। এখানে কি বলছে, আমরা জানি মানব শিশুর জন্মের পর আস্তে আস্তে সে পরিবেশে বেড়ে ওঠে এবং তার জ্ঞানের পরিধি বাড়তে থাকে। মনোবিদ পিয়াজের মতে 2টো পদ্ধতিতে হয়, সেটা হচ্ছে অর্গানাইজেশন এবং আরেকটা হচ্ছে অ্যাডাপ্টেশন। এই যে অর্গানাইজেশন আর অ্যাডাপ্টেশন, এটা যে হয়, এটা পিয়াজের মতে 4টি ধাপের মধ্যে দিয়ে হয়, যেটাকে বলা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, যেটা মনোবিদ পিয়াজে দিয়েছেন। তো আমরা জেনে নিই এবং দেখে নিই যে মনোবিদ পিয়াজে এই যে 4টা ধারা রয়েছে, জীবন বিকাশের যে 4টা পর্যায় রয়েছে, তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন এবং কোন পর্যায়ে কি কি ডেভেলপমেন্ট গুলো পরিলক্ষিত হয় সেগুলো আমরা দেখে নিই। তো তার আগে আমি একটা ছোট্ট গল্প শোনাবো। গল্পটা কি? গল্পটা হচ্ছে মেহের। একটা শিশু, এই মেহেরের গল্প দিয়ে শুরু করি। মেহের সদ্য বা সে একটা নবাগত, সে একটা কোনো পরিবারে সদ্য এসেছে, তার মা তাকে খুব আদর করছে। ছোটবেলা সে তার যে আচরণগুলো করছে, কান্না করছে, মাকে না দেখলে সে চিৎকার করছে, অন্যের কাছে অন্যের কোলে দিলে সে কাঁদতে শুরু করছে, তাদের অপরিচিত মুখ দেখছে, এভাবে সে আচরণ করছে। আস্তে আস্তে সে বড় হচ্ছে, একটা মানুষকে বারবার দেখতে দেখতে সে তার বিশ্বাস জন্মাচ্ছে, তারপরে তাদের কোলে যাচ্ছে, তারপর আস্তে আস্তে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করছে, সে মা বলতে শিখছে, বাবা বলতে শিখছে। এভাবে তার বয়স মোটামুটি 2 বছর হয়ে গেল। এবার সে তার বয়স যখন 2 থেকে 7 বছর, তখন সে আরেকটা একটা পর্যায়ে পড়ছে। তখন কি হচ্ছে, সে বড় হয়েছে, হাঁটতে পারছে, দৌড়াতে পারছে, এবং সে কি করছে, বিভিন্ন খেলনা নিয়ে খেলাধুলা করছে। কখনো সে কল্পনা প্রবণ হয়ে যাচ্ছে, কখনো সে গাড়ি নিয়ে খেলছে, কখনো সে লাঠি নিয়ে খেলছে, লাঠিটাকে তরোয়ারের মতো বলছে যে আমি, এটা আমার তরোয়ার, আমি যোদ্ধা। তারপরে সমস্ত কিছু একটা প্রাণের অস্তিত্ব খুঁজে পাচ্ছে, যাকে বলা হয় অ্যানিমিজম বা অ্যানিমিস্টিক থিঙ্কিং, প্রাণবাদ, মানে সবকিছুর মধ্যে সে প্রাণ খুঁজে পাচ্ছে। বা কখনো সে দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে আছাড় খেয়ে পড়ে যাচ্ছে, কান্নাকাটি করছে, তার মা তাকে তুলছে এবং তার মা বলছে তাকে আমি মেরে দিই, বা সেই জায়গাটাকে একটু লাথি মারছে, সে চুপ করে যাচ্ছে। সে ভাবছে যে হয়তো আমাকে যে ব্যথা দিয়েছে, আমি যেখানে পড়েছি ঠিক সমপরিমাণ ব্যথা সে জায়গাটাও পাচ্ছে। তার মধ্যে বিভিন্ন রকমের কল্পনাগুলো বিরাজ করছে। ইভেন সে বাচ্চাদের শোনাচ্ছে, জানিস আমাদের বাড়িতে ছাদে কাল রাত্রে একটা হেলিকপ্টার নেমেছিল,
আমরা সবাই দেখলাম গিয়ে গিয়ে, মানে যত রকমের কল্পনা প্রবণ মানসিকতা হয় আমরা এই 2 থেকে 7 বছর বয়সে দেখতে পাই। তারপরে 7 থেকে মোটামুটি 11 আমরা কি করি, বাচ্চাদের মধ্যে একটু একটু বিজ্ঞতা উপলব্ধি করি বা দেখতে পাই, অবজার্ভ করি। সে বাচ্চাগুলো কি করছে, একটু হালকা হলেও সে কোনো কিছু পার্থক্য বুঝতে পারছে। যেমন সমান দুটো গ্লাসের জল যদি একটা অন্য পাত্রে ঢেলে দেওয়া যায়, সে কি করছে, সেই পাত্রে এবং গ্লাসে যে সমান জল আছে সে পার্থক্য বুঝতে পারছে। তারপরে সে তাদেরকে বিভিন্ন উদাহরণ দেওয়া হচ্ছে যে 4টা পা, 4টা পা এবং এরকম দাঁত, লেজ, এবং সে এরকম সাউন্ড করলে সে ডগ। আবার সে ডগ বা কুকুর, তাকে বলে দেওয়া হলো, বা শুধু নাম বলা হলো কুকুর, তাকে বলা হলো তুমি কুকুরের কি কি ক্যারেক্টারিস্টিক আছে সেটা বলো, সে বলতে পারছে। মানে মানে কি বলবো, মানে ভাইস ভার্সা হয়ে যাচ্ছে, মানে রিভার্সিয়াল যে থিঙ্কিং গুলো বা বৈশিষ্ট্যগুলো তার মধ্যে পরিলক্ষিত হচ্ছে। তারপরে তার বয়স যখন মোটামুটি 11+ বা 12+, তখন সে কি করছে, মানে ম্যাচিওর হয়ে যাচ্ছে, তার মধ্যে লজিক্যাল থিঙ্কিং গ্রো করছে, তার মধ্যে প্রবলেম সলভিং যে মেন্টালিটি সেটা সেট হচ্ছে। কোনো কিছু সমস্যায় পড়লে সে সরাসরি আর বাড়িতে বলছে না, সে নিজে নিজে চেষ্টা করছে সেগুলোকে সমস্যা মানে সেই সমস্যার সমাধান করে নিতে। এই যে একটা পর্যায়, এভাবে কি করছে, তার ডেভেলপমেন্ট হচ্ছে। তো আমি মেয়েদের গল্পটা কেন বললাম, মানে মনে হচ্ছে যে আমি যখন এই কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিটা পড়াবো তখন মনে হচ্ছে কি সবকিছু বাচ্চার সাথে ম্যাচ করছে। আসল কথা, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি আগে আসেনি, আগে এসেছে মানব জীবন। এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, তার বেসিসে যে মানুষ বাচ্চাদের ডেভেলপমেন্ট হয় এমনটা না, কিন্তু ডেভেলপমেন্টটা এটা অনন্তকাল হচ্ছিল, কিন্তু কোন রেশিও মেনটেন করে কিভাবে হচ্ছিল তার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল না। এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটাই তুলে ধরেছেন মনোবিদ জ্যাক পিয়াজে। যাকে আমরা এবার ডিপে যাচ্ছি। আমরা প্রথমেই বলে দিলাম, প্রথমে যে ছবিটা দেখিয়েছিলাম যে চারটা স্টেজের কথা বলেছি। মনোবিদ জ্যাক পিয়াজে তার কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিতে 4টা স্টেপস বা 4টা ধাপের কথা উল্লেখ করেছেন, এবং প্রত্যেকটা ধাপে একটা বাচ্চার কোন কোন পরিবর্তনগুলো হয় কগনিটিভ ব্যাকগ্রাউন্ড দিয়ে, বা তার এই কগনিটিভ যে ফ্রেমওয়ার্ক রয়েছে বা স্ট্রাকচার রয়েছে তার, তো সেটা আমরা একবার জেনে নিই। প্রথমে যে স্টেপ বা ধাপ রয়েছে সেটা হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর, মানে সেন্সরি মোটর স্টেজ। অ্যাকচুয়ালি বাংলাগুলো খুব কঠিন, আমি দেখেছি যে এই কোথাও কোথাও সংবেদন সঞ্চালনমূলক লেখা আছে, কোথাও সমবেদন লেখা আছে। এই বাংলা শব্দগুলো কিন্তু বিভিন্ন ভেদে কিন্তু বিভিন্ন রকমের, ফলে এগুলো নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। পাশাপাশি যদি ইংরেজি টার্ম থাকে, এই ইংরেজি টার্মের কোনো চেঞ্জ হয় না, এই টার্মগুলো দেখে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমাদের কোন স্টেজের কথা বলছে। কারণ আধুনিক বইয়ে কিন্তু বিভিন্ন ভাষাগুলো বাংলার ব্যবহার করা হয়, আর বিভিন্ন ভাষাগুলো যখনই ব্যবহার করা হয় তখন আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। তো আমি বলবো চেষ্টা করতে হবে ইংরেজি টার্মগুলোকেই ভালো করে অ্যাডাপ্ট করে নেওয়ার, মনে রাখার, আর ওর যে ডেসক্রিপশন সেটা বাংলায় জানলেও হবে, কিন্তু টার্মগুলো মেন যে টার্মগুলো রয়েছে সাইকোলজিক্যাল টার্ম, সেই টার্মগুলোকে ইংরেজিতে মনে রাখলেই আমার মনে হয় সব থেকে বেস্ট। তাহলে কখনো মানে কি বলবো, মানে কনফিউশনে পড়তে হবে না, কনফিউজড হতে হবে না। তো এই স্টেজটা হচ্ছে 0 থেকে 2 ইয়ার্স। আমি এখানে কতগুলো কি পয়েন্ট দিয়েছি, এই কি পয়েন্টস গুলো দেওয়ার মানে হচ্ছে পুরোটা পড়ার মধ্যে থেকেও কতগুলো কি বলবো, কতগুলো ওয়ার্ড মনে রাখলে আমাদের এই স্টেজের কথা বা এই ধাপের কথা আমরা পুরোপুরি শিখে যাব। কি সেই ধাপ? প্রথম কথা হচ্ছে লার্নিং থ্রু সেন্সেস, মানে সেন্সেস কি হয়, সে ইন্দ্রিয় বা কোনো কিছু ছুঁয়ে টেস্ট করে এইভাবে সে কি করছে, তার লার্নিং গুলো সম্পূর্ণ করছে। যেমন বাচ্চার একটা সব মানে জন্মগত একটা প্রবৃত্তি থাকে সাকিং করা, সেই যে আঙুল মুখে দিয়ে সবসময় সে চাপ মানে চুষতে থাকে। মা বাবারা এতে বিরক্ত হয়, অনেক সময় হাত বের করে দেয়, মানে এটা কিন্তু তার সহজাত প্রবৃত্তি, কিন্তু মা বাবা কি করে সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করে, মানে অভ্যেসটা যেন এরকম না থেকে যায়। তো কি করছে, তাকে
যা কিছু দেওয়া হচ্ছে, সে চকলেট দিলেও সে চাটছে বা চুষে নিচ্ছে, আবার যা হাতের কাছে পাচ্ছে সেই সব লোকে সে চুষে নিচ্ছে। ইভেন লঙ্কার গুঁড়ো হোক, লবণ হোক, সে চেটে ফেলছে বা চুষে ফেলছে। ফলে কি তার ডিফারেন্স গুলো সে বুঝতে পারছে যে এটা চকলেট মিষ্টি, এটা আমার ভালো লাগছে, বা যে লবণ বা যেটা লঙ্কা সল্টি এটা ভালো লাগছে না। তখন কি সে চোখ মুখগুলো বিকৃতি করছে। মানে ওই বয়সে কিন্তু এগুলো হয়, সে কিন্তু এই টেস্ট গুলো বুঝতে থাকে বা বুঝতে পারে। বড় হলো কিন্তু একটা মানুষকে লবণ খাওয়ানো যাবে না, লঙ্কার গুঁড়ো খাওয়ানো, সে জেনে ফেলে যেটা লঙ্কার গুঁড়ো, এটা খেলে আমার ঝাল লাগবে। কিন্তু এই যে আমি জেনে ফেলেছি, এটা কিন্তু শুরু হয় এই স্টেজ থেকে। তারপর হচ্ছে মোটর অ্যাকশন, হাত পা ছোড়াছুড়ি, যেটা বললাম জন্ম অবস্থায় একটা বাচ্চা হাত পা ছোড়াছুড়ি করতে থাকে, তাই এরকম নড়বে, এই করবে, পাল্টি খাবে, মা আবার সোজা করে দেবে, এই যেগুলো। তারপর কি হচ্ছে অবজেক্ট পার্মানেন্স। অবজেক্ট পার্মানেন্স, প্রথম অবজেক্ট পার্মানেন্সের দুই ধরনের এরকম একটা মানে বৈশিষ্ট্য দেখা যায় এখানে। যখন জন্ম থেকে মোটামুটি 1 মাস থেকে 4 মাস, তখন বাচ্চাকে বিভিন্ন রকমের খেলনা দেওয়া হয়, সে খেলে বা কোনো কিছু এমন একটা ভাইটাল জিনিস সে ধরে ফেলেছে বাবা মায়ের, যেটা খুব কাজের। তো মা ওর কাছ থেকে কেড়ে নিয়ে বলছে, বাবা আর নেই ফেলে দিয়েছি। সে ভাবছে নেই, সত্যি হয় নেই, মানে যা দেখা যাচ্ছে না তার কোনো অস্তিত্ব নেই। কিন্তু তার বয়স আস্তে আস্তে বাড়ছে, 12 মাস, 1.5 বছর, 18 মাস হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার মধ্যে এই অবজেক্ট পার্মানেন্স এটা খুব ভালো মাত্রায় গ্রো করছে। কেমন? তার মা দেখা গেল সারাদিন সে খেলছে, সে কোনোভাবে আর খেতে যাচ্ছে না, খেলছে, শুধু খেলছে। মা সে খেলাটা কেড়ে নিচ্ছে, খেলাটা কেড়ে নিয়ে বলছে নাই, কিন্তু সে কিন্তু মানছে না। সে জানে চোখের সামনে নাই মানে সেটা আছে, অন্য কোথাও আছে, কিন্তু আছে। তারপরে সেই সমস্ত বাচ্চাদেরকে কি করা হয়, ওই বয়সে যদি কাউ বাবা মা, দাদু বা ঠাম্মার কাছে দিয়ে কোথাও বেড়াতে গেল, একটু পর পরে জিজ্ঞেস করে মা কখন আসবে, বাবা কোথায়। তার মানে সে জানে যে তার চোখের সামনে তার বাবা মা নেই, কিন্তু তথাপিও তার বাবা মা আছে। এটাকে বলা হয় অবজেক্ট পার্মানেন্স। তারপর হচ্ছে মেক বিলিভ প্লে, ওই কথাটা বললাম যে সে কি করছে, নিজেই একটা বিশ্বাস করে নিচ্ছে, যে বা গল্প সাজাচ্ছে, সে গল্প করে সে সেটাকে কি করছে, মূর্ত করার চেষ্টা করছে। তারপরে রিফ্লেক্স অ্যাকশন, নর্মালি থাকে সহজাত প্রবৃত্তি, আর সাকিং, গ্যাসপিং, এগুলো বললাম। এই যে এখানে একটা চিত্র দিয়েছি, এই চিত্রটা দেখে আমার মনে হচ্ছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। একটা বাচ্চা সে কি করছে, বিভিন্ন রকমের খেলনা নিয়ে খেলছে, এই বয়সে যেগুলো করে, হয়তো এগুলোকে কখনো কখনো পড়ে গেলে মারছে। এই বয়সের কি বৈশিষ্ট্য রয়েছে, হাত পা চালিয়ে খেলনা ধরছে, যেটা বললাম। খেলনা চোখের সামনে না থাকলেও খুঁজে বের করছে, ওই যে অবজেক্ট পার্মানেন্স বলে। তারপর হচ্ছে জল বা খাবার চেখে স্বাদ বোঝা। তারপরে হাতের সাহায্যে জিনিস ঘষা বা নাড়ানো, নতুন খেলনা বা শব্দ শুনে অভিক্রিয়া দেখানো। নতুন খেলনা মানে হঠাৎ করে সে কোনো কিছুকে খেলতে একটা তার হাত থেকে পড়ে গিয়ে আওয়াজ হলো, সে কি করলো, তার হাতে যখন অন্য কোনো বস্তু সে পাবে, সে ওইটাকে ছুঁড়ে দেখবে যে কে আওয়াজ করে। তারপরে আমরা ঢুকে যাব 2 থেকে 7 বছর যে ধাপটা রয়েছে, যে পর্যায়টা রয়েছে মানব শিশু, সেই পর্যায়ে। এখানে কি রয়েছে বলছে, ইগোসেন্ট্রিজম, সিম্বলিক থিঙ্কিং, লিমিটেড লজিক্যাল রিজনিং। তাদের এখানে লজিক্যাল রিজনিং থাকে না বললেই চলে। এখানে নট জাস্ট হয়তো 2-1টা ক্ষেত্রে থাকা যায়, কিন্তু ওরা সিম্বলিক থিঙ্কিং, ওই বিভিন্ন সিম্বল দিয়ে বিভিন্নকে বোঝার চেষ্টা করে। যেমন এই যে ইগোসেন্ট্রিজম মানে হচ্ছে তারা প্রচুর আত্মকেন্দ্রিক হয়, মানে কারো কথা সে বিশ্বাস করতে চায় না, নিজে যা ভাবে, নিজে যা মনে করে তাই ঠিক ভাবে, অন্য কারো কথা সে বুঝতে চায় না বা শুনতে চায় না। এটা হচ্ছে ইগোসেন্ট্রিজম, মানে নিজের কেন্দ্রে, নিজের মধ্যে সে ডুবে থাকে। আর চিত্র দেখাচ্ছি, তাহলে এই ধাপটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যেটা আমি তখনই বলছিলাম যে 2 থেকে 7 বছর বয়স মেহের, সে কি করছে, যে না কতগুলো পুতুলের সাথে কথা বলছে, পুতুলকে কখনো কখনো পড়াচ্ছে, তারপরে গাড়ি চালাচ্ছে, একটা গাড়ি খেয়ে সে চালিয়ে সোফার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। মাকে বলছে, দেখো মা আমার গাড়িটা ব্রিজে উঠছে, আবার দেখো ব্রিজ থেকে নামছে। বা কখনো কখনো সে তার বন্ধুদের বলছে ওই এরোপ্লেনের গল্প,
এই যে বিভিন্ন রকমের গল্পগুলো বলছে, সে সবার মধ্যে প্রাণ খুঁজে পাচ্ছে, সর্বপ্রাণবাদ যাকে বলা হচ্ছে, অ্যানিমিস্টিক থিঙ্কিং বা অ্যানিমিজম, সবকিছুকে সে অ্যানিমিজম করে ফেলছে। কি বলেছে? এই স্তরের বিস্তৃতি 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত হয়। এই স্তরে শিশুর ধারণা গঠন করতে পারে এবং তার চিন্তা শক্তি বৃদ্ধি পায়, কিন্তু সামগ্রিক চিন্তা করতে পারে না, তার অসুবিধা হয়, সে সার্বিকভাবে ভাবতে পারে না। যেমন তাকে যদি এক প্রশ্ন করা হয় যে, যেমন একটা চিত্র এঁকে দিই, যেমন চিত্র আঁকলে সবচেয়ে ভালো হবে, দেখা গেল তাকে যদি কোনো একটা প্রশ্ন করা হয়, তাকে যদি প্রশ্ন করা হয় যে, দেখুন আমি এখানে দাঁড়িয়ে আছি বা বসে আছি, টিভি দেখছি, পেছনে কেউ দাঁড়িয়ে আছে এবং সে টিভি দেখে, আমি তাকে বললাম যে তোমার পেছন থেকে কি সে টিভি দেখতে পাবে? সে বলবে না, কারণ সে দেখতে পাচ্ছে, সে নাও দেখতে পারে, মানে সে যা ভাববে সেটাই ঠিক। বা এরকম উদাহরণ দেওয়া যেতে পারে যে, দুটো গ্লাস আছে, জলের গ্লাস, এটা এই দুটো পাত্রে জল আছে, তাকে প্রথমে গ্লাস দুটো দেখানো হলো যে, বলো তো এই দুটো পাত্রকে সমান জল? সমান সমান, হ্যাঁ সমান। এই বি নম্বরের পাত্রের জলটাকে সি পাত্রে ঢেলে দেওয়া হলো, বাউলের মধ্যে জলটা অনেকটা ছড়িয়ে গেল। তাকে এবার প্রশ্ন করা হলো কোনটাতে বেশি জল আছে? সে উত্তর দেবে যে গ্লাসে বেশি জল আছে, কারণ সে যেটা দেখে সেটাই বলতে পারে, তার বাইরে কিন্তু তার কোনো লজিক বা তার কোনো সেন্স কাজ করে না, সে অন্য কিছু চিন্তা ভাবনা করতে পারে না। মানে এই বয়সে এটা হচ্ছে একটা অন্যতম বৈশিষ্ট্য। এখানে কি কি আছে? আগে বলেছিলাম লাঠিকে তরোয়ার বানানো, খালি বক্সকে গাড়ি মনে করা, চাঁদ আমার, ওই যে একটা কথা বলি, চাঁদ আমার সঙ্গে হাঁটছে। ছোটবেলা আমারও মনে হতো, আমি যখন ওই বাড়ি থেকে, আমাদের গ্রামে একটা হাট ছিল, হাটে যেতাম, গ্রামের সেই হাট সন্ধ্যাবেলা বসতো, সন্ধ্যাবেলা আসতাম, ততক্ষণে চাঁদ উঠে যেত। তো সঙ্গে পেছনে একটা বন্ধু আর আমি ঘাড়ে ব্যাগ নিয়ে, সবজির ব্যাগ নিয়ে আসছি, বাবা কিনে দিয়েছে বাজার থেকে, বাবা আমাকে আগে পাঠিয়ে দিয়েছে, আমি বাবা পরে আসবে। তো আসছি, দেখি চাঁদও আমার সঙ্গে সঙ্গে হাঁটছে। আমি বন্ধুকে বলছি, দেখ চাঁদ আমার সাথে হাঁটছে। বন্ধু বলছে, না না, ও তো আমার সাথে হাঁটছে। বন্ধু বলছে, না না, ও আমার সাথে, আমি বলছি আমার সাথে হাঁটছে। তো এগুলো সেই বয়সে বাচ্চাদের মধ্যে থাকে, তারা প্রচন্ড কল্পনা প্রবণ হয়। নিজের দৃষ্টিকোণ থেকে অন্যকে বিচার করা, যেটা আমি বললাম ইগোসেন্ট্রিজম। তারপর হচ্ছে গল্পের চরিত্রকে জীবন্ত করে অভিনয় করা, ওই যে গাড়িকে জীবন্ত বানানো, এরোপ্লেনকে জীবন্ত বানানো, পুতুলগুলোকে ছাত্রছাত্রী মনে করে পড়ানো, একটা লাঠিকে তরোয়ার মনে করা, নিজেকে যোদ্ধা মনে করা, নিজেকে 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 মানে নায়ক বা হিরো মনে করা, এই টাইপগুলোকে এই যেই স্টেজের মধ্যে থাকে তাকে বলা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ অফ ডেভেলপমেন্ট। তারপরে আমরা ঢুকে যাব মূর্ত সক্রিয়তার স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজ। কংক্রিট মানে এখানে তার প্রি অপারেশনাল স্টেজে যা যা থাকে না, ঠিক এই স্টেজে এসে তাই বাচ্চার মধ্যে ডেভেলপ করে। মানে প্রি অপারেশনাল মানে অপারেশন শুরু হওয়ার প্রাক মুহূর্ত, আর এখানে হচ্ছে কংক্রিট মানে আস্তে আস্তে সেই ধারণাগুলো মজবুত হচ্ছে। কি করছে এই স্তরের বাচ্চারা? তার যে অ্যানিমিস্টিক থিঙ্কিং সেটাকে নাই করে দিচ্ছে, সেটাকে রিজেক্ট করছে, তার মধ্যে আর অ্যানিমিস্টিক থিঙ্কিং থাকছে না। তারপরে তার মধ্যে ইগোসেন্ট্রিজম, এই থিঙ্কিংটা থাকছে না, এগুলো সব দূরীভূত হয়ে যাচ্ছে। তার ফলে কি তার মধ্যে ডেভেলপ করছে ইনডাকটিভ থিঙ্কিং। ইনডাকটিভ কি? যে সে অনেকগুলো
মানে উদাহরণ নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারছে, একটা 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 কি বলবো, একটা নির্দিষ্ট একটা মানে পাখির নাম, একটা কুকুরের নাম, একটা জাতির নাম সে বলতে পারছে। এখানে কি হচ্ছে, এই স্তরে প্রথমেই পূর্বের স্তরের সীমাবদ্ধতাগুলো দূর হয়। প্রথমত তাদের অ্যানিমেস্টিক থিঙ্কিং থাকে না, অর্থাৎ জড় ও জীবকে পার্থক্য করতে পারে। দ্বিতীয়ত তাদের ইগোসেন্ট্রিক থিঙ্কিং দূরীভূত হয়, অর্থাৎ তারা অন্যের দৃষ্টিভঙ্গি যে তার থেকে আলাদা হতে পারে সেটা তারা বুঝতে পারে। তৃতীয়ত তাদের সেন্ট্রেশন, মানে ওই নিজের মধ্যে ডুবে থাকা, নিজে যেটা বলে সেটাই ঠিক, বা তার যে কমফোর্ট জোন, সে যেখানে ওখান থেকে তারা বেরিয়ে আসে, সেন্ট্রেশন থেকে দূরীভূত হয়, একসঙ্গে একের বেশি দিক নিয়ে সে ভাবতে পারে। চতুর্থত তাদের চিন্তা উভয়মুখী হয়। পঞ্চমত তারা পদার্থের সংরক্ষণ নীতি বুঝতে পারে। এছাড়াও আরো অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। এই যে একটা চিত্র দিয়েছি এখানে, আমি চিত্রটা দেখলে আরো স্পষ্ট হয়ে যাবে। একটা বাচ্চা মেয়ে, এইখানে যেটা বললাম, ওইখানে যে থিঙ্কিং গুলো দিচ্ছিলাম, এখানে কি হয়, এখানে যদি সেই সেম চিত্রটা আমরা আঁকি, সেম চিত্রটা যদি আঁকি আমরা, এ এবং বি গ্লাসের যে সমপরিমাণ জল, সেটা দেখানোর পরে সে বি গ্লাসের জলটা যদি আমরা সিতে ঢেলে দিই এবং বিটাকে যদি আমরা নাই করে দিই, বলে দিই যে এখানে এই গ্লাসটা নেই, তাহলে তাকে যদি বলি কোনটাতে বেশি এবং কোনটাতে কম জল আছে, তারা সে নিশ্চিত দেখেই বলে দেবে যে দুটোতে সমান আছে, কারণ তার মধ্যে এই ধারণাটা অলরেডি ওই সময় তৈরি হয়ে যায়। তাই সে সবকিছুর পার্থক্য করতে পারে। আর কি কি এই স্টেজে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা আমরা দেখে নিই একবার। ওই যে এই উদাহরণটা আমি অলরেডি দিলাম, এই দুই গ্লাসের সমান জল, লম্বা ও ছোট গ্লাসে একই পরিমাণ বোঝা, বিভিন্ন আকারের পাথরকে আকার অনুযায়ী সাজানো। এই সময় বাচ্চাদেরকে যদি ছোট থেকে বড় সাজাতে বলা হয়, তাহলে তারা খুব ইজিলি সাজাতে পারে। যেমন এই বয়সে বাচ্চারা ওই বাচ্চাদের থাকে মোটামুটি বয়সটা যেহেতু 7 থেকে 11 বছরের মধ্যে থাকে, তো সেই সময় ওরা কিন্তু ওদের সিলেবাসে অঙ্ক বই মোটামুটি এরকম থাকে যে ছোট থেকে বড় সাজাও, মানে অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, ঊর্ধ্বক্রমে অধক্রমে, তারপর হচ্ছে জোড়ায় জোড়ায়, এই যেরকম বিভিন্ন রকমের অঙ্ক বা গাণিতিক সমস্যাগুলো তাদেরকে দেওয়া হয় এবং তারা খুব সহজেই করতেও পারে। তারপর হচ্ছে যৌক্তিকভাবে বাস্তব জিনিসের পরিমাণ বোঝা এবং চিন্তা করতে শেখা, সংখ্যার সিকোয়েন্স বা ক্রম শেখা যেটা বললাম, তারপরে গ্রুপ অনুযায়ী স্তর শ্রেণী বিন্যাস করা। ওই যে বললাম অনেকগুলো শিখলো, যেটা এটা কুকুরের দল, এটা গরুর দল, এটা বাঘের দল, এটা বিড়ালের দল, এটা মানে এই যে গ্রুপ তারা বুঝতে পারে, তখন তারা ইজিলি আইডেন্টিফাই করতে পারে এই গ্রুপগুলোকে। এরপর আমরা চলে যাই সবশেষের বা সর্বোচ্চ স্টেজ বা স্তর, যেটাকে বলা হচ্ছে নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর, ফর্মাল অপারেশনাল স্টেজ। এটা 11+ অথবা 12 থেকে শুরু হয়। এখানে কি হচ্ছে, এখানে জ্যাক পিয়াজে বলছেন যে বাচ্চা একদম পুরোপুরি মানে সমাজ জীবনে চলার জন্য তার যা যতগুলো দিকের বিকাশ হওয়ার কথা, সেইগুলো বিকাশ এখানে পরিপূর্ণ হয়ে যায়। সে অল্প হোক বেশি হোক এটা হয়ে যায়। পরবর্তীতে কি হয় যে এই যে বিকাশগুলো যাওয়ার হয়ে গেল, এখন শুধু তার পরিধিগুলো বাড়ে। অনেকে প্রশ্ন করে যে জ্যাক পিয়াজে 11 বা 12 বছরের পরে আর স্টেপ দেননি কেন, তাহলে কি তারপর আর ডেভেলপমেন্ট হয় না? এটা কিন্তু দারুণ একটা কোশ্চেন। অবশ্যই হয়, কিন্তু অ্যাকর্ডিং টু জ্যাক পিয়াজে তিনি বলছেন
তার পরবর্তী যে ডেভেলপমেন্ট গুলো হয় সেই ডেভেলপমেন্ট গুলো এই যে ফর্মাল অপারেশনাল স্টেজে যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে তারই রিফ্লেকশন, তারই হচ্ছে বর্ডার সেন্স অথবা ইলাবোরেট একটা অবস্থা। তাই তিনি নতুন করে আর কোনো স্টেপ বা ধাপ দেননি। তারপরে তিনি বলেছেন সে ম্যাচিওর হয়ে গেল, অ্যাডাল্ট হয়ে গেল, অ্যাডাল্টহুডে চলে গেল, তারপরে তার ডেভেলপমেন্ট গুলো ওই পরিস্থিতি অনুযায়ী বিভিন্নভাবে এই স্কিমাগুলো বা যে স্কিমা এই অবধি যে স্কিমা তৈরি হলো তা প্রসারিত হতে থাকে। তো যাকে আমরা যেহেতু পিয়াজের থিওরি পড়ছি, আমরা পিয়াজের যে কনসেপ্ট রয়েছে তিনি যেই ব্যাপারগুলোকে বোঝাতে চেয়েছেন এখানে সেটাকে ব্যাখ্যা করছি। তো তিনি কি বলছেন, পিয়াজের তত্ত্ব অনুসারে মানুষের প্রজ্ঞামূলক বিকাশের এটি শেষ ও সর্বোচ্চ স্তর। নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তরে যখন একটি শিশু মানে উঠে আসে এবং সে সমস্যায় পড়লে তার সমাধান সে নিজে নিজেই করে, অর্থাৎ এই পর্যায়ে শিশুটির মধ্যে অবরোহী মানে ডিডাকটিভ যে থিঙ্কিং, লজিক্যাল যে থিঙ্কিং মানে বিভিন্নভাবে চিন্তা করতে পারা, অন্যভাবে চিন্তা করতে পারা, তাকে একটা এরকম দিয়ে দেওয়া হলো, তাকে বলা হলো, তাকে দুটো জিরো দিয়ে দেওয়া হলো, এই একটা এই একটা, সে বললো এই জিরোতে তুমি কি কি বানাতে পারবে, সে বলবে এটা দিয়ে অনেক কিছু বানানো যেতে পারে, চশমা বানানো যেতে পারে, এটা দিয়ে গাড়ি বানানো যেতে পারে, মানে বিভিন্ন দিক থেকে সে চিন্তা ভাবনা করতে পারে। এই জিরো গুলো দিয়ে আমি বিভিন্ন জিরোর শেপ বানিয়ে একটা আর্ট অ্যান্ড ক্রাফট বানাতে পারি, বিভিন্ন রকমের তার যুক্তিকতা তখন আসে। কিন্তু এই পর্যায়ের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে আমরা কি পয়েন্ট গুলো জেনে নিলে, এখানে কি থাকে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং মানে সে মূর্ত থেকে বিমূর্ত মানে অনেক আকাশ কুসুম কল্পনা করতে পারে। তারপরে যেটা বললাম হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং বা থিঙ্কিং মানে খুব উচ্চ পর্যায়ের সে হাইপোথেটিক্যাল ডিডাকটিভ থিঙ্কিং করতে পারে। তারপরে প্রবলেম সলভিং, সমস্যায় পড়লে নিজে নিজেই সমাধানের চেষ্টা, কারো সাহায্য সে সহজে মানে চায় না, নিজে নিজেই সর্বপ্রথম সে চেষ্টা করে সমস্যার সমাধান করে নেওয়ার। এই পর্যায়ের বৈশিষ্ট্য কি কি রয়েছে বলছে, বিমূর্ত চিন্তন, ওই যে বললাম অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, আবরোহী চিন্তন ডিডাকটিভ থিঙ্কিং, সমস্যা সমাধান করার চিন্তন প্রবলেম সলভিং। তারপর হচ্ছে সেভাবে এই পর্যায়ে এসে যদি আমি মেয়র হতাম তাহলে এই শহরের এই যে এখানে জঞ্জাল ফেলে রেখেছে, এইখানে একটা পার্ক দরকার ছিল, স্কুলে এটা নেই, আমি এত কিছু করতাম। বা আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে আমি স্কুলটাকে এইভাবে সাজাতাম, এভাবে ম্যানেজমেন্ট করতাম, বা বাচ্চাদেরকে এইসব জিনিসগুলো আমি দিতাম। তার মধ্যে এগুলো কি করে একটা পরিবর্তন আনে, গণিতের সূত্র এবং তত্ত্ব ব্যবহার করে সমাধান করতে পারা। তারপর বলছে বিজ্ঞানী হয়ে আমি বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করতাম। আর এই সময় মোরালিটি খুব ভালোভাবে ডেভেলপ করে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, শুড অ্যান্ড শুড নট, এই যে পার্থক্য ডিফারেন্স বিটুইন শুড অ্যান্ড শুড নট এগুলো খুব ভালো মাত্রায় তাদের মধ্যে থাকে। ওই জন্য তাদেরকে দিয়ে এই পর্যায়ে মিথ্যা কথা বলানো যায় না। দেখা গেল কোনো একটা ঘটনা ঘটেছে, মা বারবার বলছে যে এটা বাবা তুই মিথ্যে করে বলিস তাহলে আমাদের সুবিধা হবে, কিন্তু স্কুলে শিখিয়েছে মিথ্যা কথা বলা পাপ বা মিথ্যা কথা বলতে হয় না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অলওয়েজ স্পিক ট্রু, এটা শেখানো হয়েছে, তার মাথায় কিন্তু ওটাই ঢুকে আছে, তার বাবার কথা কিন্তু তখন আর কাজ করবে না। ওই জন্য ওই বয়সে বাচ্চারা কিন্তু খুব স্ট্রিক্ট হয় এবং খুবই অনেস্ট হয়, ভীষণ অনেস্ট। আস্তে আস্তে সে বিভিন্ন কারণে বিভিন্ন পরিবেশে থেকে বিভিন্ন কিছু শেখে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অ্যাকর্ডিং টু দ্য পিয়াজে দিস স্টেজ ইজ ভেরি হাইলি মানে নলেজ অ্যাকোয়ারিং স্টেজ অফ লাইফ। এখানে একটা চিত্র দিয়েছি, এই চিত্র দেখলে অবশ্যই এটা ক্লিয়ার হয়ে যাবে। সেই পর্যায়ে এসে একসাথে সবকিছু করতে পারছে, a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র করতে পারছে, a মাইনাস বি তার a প্লাস বি a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান, এগুলো সবকিছু সে করতে পারছে। কারণ সে কিন্তু শুধু যোগ করে যাচ্ছে বা বিয়োগ শুধু বিয়োগ করে যাচ্ছে এমনটা না, কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত কিছুকে একসাথে
ফ্রেমে নিয়ে আসতে পারছে, মানে সে পুরোপুরি লজিক্যাল, সে লজিক্যাল থিঙ্কিং করতে পারছে। এই যেগুলো, এই চিত্রটা যেখানে দেওয়া হয়েছে, এবার আমি যেহেতু বলে দিলাম যে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি চারটা ধাপ বা চারটা লেভেলের মধ্যে দিয়ে সম্পূর্ণ হয়েছে। একটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, পি অপারেশনাল কগনিটিভ ডেভেলপমেন্ট স্টেজ বা পি অপারেশনাল স্টেজ, একটা হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ, আর একটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। তো এই যে তার দেওয়া থিওরি, এই থিওরির তো করলাম, আমরা শিখলাম, কিছুটা ভুলে গেলাম। সবাই তো মনে থাকবে না, যারা এডুকেশনাল স্টুডেন্ট হয়তো তাদের ক্ষেত্রে এটা খুব সহজেই মনে থাকবে, কিন্তু যারা অন্য সাবজেক্টের স্টুডেন্ট, তো তাদের জন্য আমি এই ওভারভিউটা বানিয়েছি যে মূল কোন কোন জিনিসগুলোকে মনে রাখলে মোটামুটি এই থিওরিটা মনে থেকে যাবে। মানে যেখান থেকে যেমনই কোশ্চেন আসুক না কেন, মোটামুটি আমরা সমস্ত কোশ্চেনের উত্তরই দিতে পারবো, যদি এই যে কয়েকটা মূল শব্দ বা ওয়ার্ড যদি মনে রাখতে পারি, এগুলোকে জড়িয়েই পুরো থিওরিটা। তাই আমি জাস্ট একবার মনে করে দিচ্ছি বা আরেকবার এটাকে বিশ্লেষণ করে দিচ্ছি। প্রথমে স্কিমা বললাম যে এটা জ্ঞানের একদম প্রাইম বা একদম প্রথম ধাপ। স্কিমাটা কি হয়, যে অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনের মাধ্যমে দিয়ে এটা বড় হয়। অ্যাকচুয়ালি যেটা বললাম, স্কিমা হচ্ছে ইট ইজ দ্য অর্গানাইজেশন অফ দ্য নলেজ অফ দ্য কনসেপ্ট। স্কিমাকে অনেকেই কগনিটিভ স্ট্রাকচারও বলে, আবার কখনো কখনো একে নলেজ ফ্রেমওয়ার্কও বলা হয় বা মেন্টাল ফ্রেমওয়ার্কও বলে, যেটা মানে প্রত্যেকটা শিশু বা মানুষের মধ্যে একদম জন্ম অবস্থা থেকে থাকে এবং সেটা বিভিন্ন সময় অনুযায়ী মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে বিভূত আকার ধারণ করে। এটা হচ্ছে স্কিমা। তারপর হচ্ছে অ্যাডাপ্টেশন, ওই যে পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে নেওয়া। অ্যাসিমিলেশন, এই শব্দটা আমরা শিখলাম, নতুন অভিজ্ঞতা পুরনো ধারণার সাথে মেলানো বা মেশানো। অ্যাকোমোডেশন, ধারণা পরিবর্তন। আগে বললাম যে আমার কুকুরের সম্পর্কে স্কিমা ছিল, কিন্তু বিড়াল দেখে আমি বুঝলাম যে না, এটা কুকুর না, এটা বিড়াল। স্কিমাটা চেঞ্জ হয়ে গেল বা স্কিমার একটা নতুন স্কিমা তৈরি হলো। এখানে একটা নতুন শব্দ যেটা না আলোচনা করলেই নয়, সেটা হচ্ছে এটা ইকুইলিব্রেশন, শেখার ভারসাম্য। এই ইকুইলিব্রেশনটা কি? এটা হচ্ছে ব্যালেন্স অফ দা নলেজ বিটুইন ওল্ড অ্যান্ড নিউ। কথাটা কেমন? এই ইকুইলিব্রেশন থাকে বলেই মানুষ শিখে বা শিকার প্রতি আগ্রহ দেখায়। কথাটা কেমন? এই ইকুইলিব্রেশন হচ্ছে একটা প্রবলেম সলভিং মেকানিজম। কি ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে সে কি করছে, কোনো কিছুকে একটা নতুন একটা অভিজ্ঞতা বা নতুন একটা পরিস্থিতিতে সে পড়লো বা নতুন একটা পরিবেশে পড়লো, তখন দেখলো যে পুরনো জ্ঞানগুলো তার নতুন জ্ঞানের সাথে ম্যাচ করছে না। তখন সে কি করে, একটা অস্বস্তিত করে, তার মধ্যে খিদে জন্মায়, যেন আমাকে শিখতে হবে, জানতে হবে এটা কি, আমার মধ্যে যে স্কিমা রয়েছে তার সাথে ম্যাচ করছে না, তাহলে এটা কি। তখন কি করছে, এই যে ইকুইলিব্রেশন, এটা তাকে শিখার প্রতি বাড়িয়ে দেয় বা শিখার প্রতি একটা কি বলবো, মানে তার গতিকে ত্বরান্বিত করে। তারপরে এই ইকুইলিব্রেশনটা হচ্ছে কি, এটা হচ্ছে সেলফ রেগুলেশন সিস্টেম অফ দ্য লার্নিং। মানে আমরা বিভিন্ন পরিস্থিতিতে এটাকে কমিয়ে বাড়িয়ে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করি। এই হচ্ছে ইকুইলিব্রেশন। অ্যাকচুয়ালি এটা বলতে পারি আমরা ব্যালেন্স between old and new knowledge।
তারপর হচ্ছে ম্যাচুরেশন। আমরা যখন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পড়েছিলাম তখন আমরা এই শব্দটাকে পেয়েছিলাম ম্যাচুরেশন। অবশ্যই একটা বাচ্চার বয়স যখন 2 বছর, তখন নিশ্চয়ই আমি তাকে যদি a+b হোল স্কয়ারের সূত্র দিই, সে নিশ্চয়ই পারবে না, কারণ তখন সে ম্যাচিউরড নয় টু অ্যাকুয়ার দিস টাইপ অফ নলেজ। সে তখনও কিন্তু উপযুক্ত নয়, he or he is not fit for this knowledge। তো কি হচ্ছে, তার ম্যাচুরেশন না হলে কিন্তু তার ডেভেলপমেন্ট হবে না, সে কিন্তু শিখতে পারবে না। তার মানে ম্যাচুরেশনটা অবশ্যই দরকার। ম্যাচিউরড হলেই সে তার পরবর্তী স্টেপের যে নলেজ গুলো রয়েছে সে ওই বয়সে যা যা শেখার দরকার সে শিখতে পারবে। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি। ইট ইজ কি বলবো, এটা হচ্ছে একটা সক্রিয়তা বা স্পন্টেনিয়াসিটি। মানুষ বা শিশুরা কি করে, যদি এক জায়গায় ঘরে বা একটা বাড়িতে বন্দি থাকে সারা জীবন, সে কিন্তু কোনো কিছু শিখবে না। তাকে কি করতে হবে, বাইরের জগতে আনতে হবে, অ্যাকচুয়ালি সোশ্যালে আনতে হবে এবং সবার সাথে মেলামেশার সুযোগ করে দিতে হবে, সবার সাথে মিশতে হবে, জানবে, তবেই তার স্কিমা বাড়বে, নলেজ বাড়বে, তার মধ্যে ডেভেলপমেন্ট গুলো হবে। এই জন্য অ্যাক্টিভিটি। তার মানে সে যদি কোনো অ্যাক্টিভিটি না করে, সে যদি কোনো কাজই না করে, তাহলে তো তার মধ্যে ডেভেলপমেন্ট আসবে না। তাকে তো কাজ করতে হবে। সে কি ঘটবে, কি শিখবে সেটা পরের জিনিস, কিন্তু তাকে তো ফিল্ডে নামতে হবে, হাত পাতা নড়াতে হবে, কথা বলতে হবে, প্রশ্ন করতে হবে, জানতে হবে, জানার চেষ্টা করতে হবে, তবেই তার মধ্যে এই ডেভেলপমেন্ট গুলো আসবে। আদারওয়াইজ ইট ইজ নট পসিবল টু অ্যাকুয়ার নলেজ ফ্রম দ্য সোসাইটি। ইফ এনিওয়ান keep himself into a room, into a home, then it is impossible. So first of all, he or she come to the society, তারপরে সে অনেক কিছু শিখতে পারবে। সোশ্যাল এক্সপোজার, ওই সামাজিক উন্মোচন, ওই যে কথাটা ওরকমই, যে তাকে সোসাইটিতে আনতে হবে। এবার এই প্রত্যেকটা ধাপের যে ফোকাল পয়েন্ট গুলো রয়েছে, যেটা আমি ওখানে কি কনসেপ্টস হিসাবে তুলে ধরেছিলাম, বা কি পয়েন্টস বা কি নোটস বা কি নেক্সট হিসাবে যেগুলোকে আমি তুলে ধরেছিলাম, সেগুলোই কি কি থাকবে সেন্সরি মোটর স্টেজে, এগুলো একবার জাস্ট মনে রাখতে হবে। কি কি থাকবে, রিফ্লেক্স অ্যাকশন থাকবে, সার্কুলার অ্যাকশন থাকবে, মানে একদম সার্বিকভাবে, সার্কুলার অ্যাকশন মানে সার্বিকভাবে সে অ্যাকশন করবে। মানে ওই যে সেদিন আমি ওই আগের ক্লাসে বলেছিলাম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পড়াতে যে ডেভেলপমেন্টের সময় বাচ্চা বয়সে একটা ছেলে, তার বয়স যদি 2 বছর থাকে, 2 মাস থাকে, তাকে যদি একটা পেন দেওয়া হয়, সে কিন্তু দুটো আঙুল ব্যবহার করে না, পুরো হাতটা ব্যবহার করে ধরার জন্য। ঠিক ওই সেন্সরি মোটর স্টেজেও তাই, প্রথম সে পুরো হাতটাই ব্যবহার করে, তারপরে সে আস্তে আস্তে যখন তার ডেভেলপমেন্ট হয় তখন সে পেন ধরাটা শেখে, যে দুটো আঙুলের মধ্যে দিয়ে দুটো আঙুলই যথেষ্ট। ইট ইজ এনাফ টু হোল্ড এ পেন বাই 2 ফিঙ্গার্স বা উইথ 2 ফিঙ্গার্স। অ্যানিমিস্টিক কি বলে, কি থাকে, সাকিং থাকে, গ্যাসপিং থাকে, অবজেক্ট পার্মানেন্স থাকে, মেক বিলিভ প্লে থাকে, নিজেকে বিশ্বাস মানে নিজে কল্পনা করে করে পড়া বা খেলা। তারপর হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, এখানে কি থাকবে, সিম্বলিক থট, মানে কোনো কিছুকে কল্পনা করে নেওয়া, ডিফার্ড ইমিটেশন, অ্যানালিস্টিক থিঙ্কিং, আর লোকে যা বলছে সেগুলোকে নিজের গড় করে নিজে মুখস্থ করে নেওয়া, বা কি বলবো, নিজের মতো করে সমস্ত কিছুর মধ্যে প্রাণ আছে এটাকে মনে করে নেওয়া, অ্যানিমিস্টিক থিঙ্কিং, অ্যানিমিজম করে নেওয়া। তারপরে ইগোসেন্ট্রিক থিঙ্কিং থাকে, নিজের কল্পনার মধ্যে সে ডুবে থাকে, অন্যের কথা বিশ্বাস করতে চায় না। অন্য যদি কেউ বলে যে, ওই যে উদাহরণটা দিয়েছিলাম, আমার পিছন থেকে কেউ টিভি দেখছে, তাকে বললাম যে সে কি টিভি দেখতে পাবে, সে একদম সরাসরি বলে না, সে দেখতে পাবে না, কারণ সে তো দূরে আছে, আমি কাছে আছি, আমি দেখতে পাবো, ও দেখতে পাবে না। তারপর হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজে কি রয়েছে, ওই প্রি অপারেশনাল স্টেজে যে সমস্ত প্রবলেমস গুলো থাকে সেগুলো এখানে থাকে না, ডিসলভ হয়ে যায়। সেই অ্যানিমিস্টিক থিঙ্কিং, ইগোসেন্ট্রিক থিঙ্কিং, এগুলো ডিসলভ হয়ে যায়। সে ক্লাসিফিকেশন করতে পারে, তার মধ্যে সিরিয়েশন থাকে, ওই সংখ্যাগুলোকে পরপর সাজাতে পারে, ছোট থেকে বড় করতে পারে।
তাকে যদি ছোট বড় সাজাতে হয়, কাঠের টুকরো দেওয়া হয়, সে সেগুলোকে ছোট থেকে বড় সাজাতে পারবে। বলা হলো বিভিন্ন সাইজের কাঠের টুকরো এবং তাকে কিছু শেপ দিয়ে দেওয়া হলো যে প্রত্যেকটা শেপে এই কাঠের টুকরোগুলোকে ফিট করো, সে ঠিকঠাক ফিট করে ফেলবে। এই বয়সে সে এগুলো করতে পারে। আর লাস্টের স্টেজ যেটা হচ্ছে সর্বশেষ ধাপ, সেটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ, মানে হায়ার লেভেল অফ থিঙ্কিং, যেটা পিয়াজের ভাষায় তিনি বলছেন এরপরে একটা শিশু ম্যাচিওর হয়ে যায়, তারপরে যা হয় সেটা হচ্ছে তার রিফ্লেকশন অফ দ্য ফর্মাল স্টেজ নলেজ। কি কি থাকে? অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং থাকে, ডিডাকটিভ থিঙ্কিং থাকে, প্রবলেম সলভিং থাকে। যাকে এই অবধি আমরা শিখলাম যে 4টা ধাপে মনোবিদ পিয়াজের দেওয়া যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি তা ঘটে, এবং তার আমরা এডুকেশনাল ইমপ্লিকেশনস গুলো দেখে নেব। এখন আমরা প্রথম স্তরে কি রয়েছে, এই স্তরে শিশুদেরকে ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু দিতে হবে, তার উপরে বেশি ভর দিতে হবে। যাকে এগুলো আমি জাস্ট খালি একবার দেখিয়ে দিচ্ছি কি কি করতে হবে। এই স্তরে শিশুদের এমন কাজ দিতে হবে যেটা তারা তাদের ইন্দ্রিয়কে কাজে লাগাতে পারে এবং অঙ্গ সঞ্চালন করতে পারে, যেমন বিভিন্ন রঙের বল দিয়ে তাদের আলাদা করতে দেওয়া, বিভিন্ন ধরনের শব্দ শুনিয়ে সেগুলোকে চিনতে সাহায্য করতে পারা। দ্বিতীয় হচ্ছে প্রি পার্সোনাল স্টেজে কি হচ্ছে, শিশুদের চিন্তন ক্ষমতা বৃদ্ধি পায়, কিন্তু সেই চিন্তাগুলি কিছুটা সীমাবদ্ধ থাকে। এই জন্য তার এই স্তরে শিশুদেরকে কোনো ধারণা বোঝাতে হলে ওই ধারণার বিভিন্ন ধরনের উদাহরণ দিতে হবে, যাতে তারা সেটা সহজে বুঝতে পারে, এবং বন্ধুদের সঙ্গে তাকে মেলামেশা করতে দিতে হবে যাতে সে সোসাইটি থেকে অনেক কিছু নিতে পারে। তারপর হচ্ছে তৃতীয় স্তর হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ। এই স্তরে শিশুদের মধ্যে চিন্তন ক্ষমতা অনেকটা উন্নত হয়, তার মধ্যে ইন্ডাকটিভ থিঙ্কিং জন্ম নেয়, ফলে তারা মূর্ত চিন্তা করতে পারে। সুতরাং তাদের এই চিন্তা ভাবনাকে অবশ্যই একজন শিক্ষক হিসেবে গুরুত্ব দিতে হবে। মডেল চার্ট এগুলো দিয়ে তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। আর লাস্ট স্টেজ হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। এই স্তরে একটা বাচ্চাকে সমস্যা সমাধান করতে দিতে হবে। তারপর হচ্ছে তাদেরকে ডিডাকটিভ বিভিন্ন তর্ক বিতর্ক বা যেগুলো ডিবেট হয় সেগুলোকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, যাতে তারা নিজেদেরকে তুলে ধরতে পারে, নলেজ অ্যাপ্লাই করতে পারে। এগুলোকে তাদেরকে সুযোগগুলো দিতে হবে। যাকে এখানে খুব শর্টে আমি 4টা কোশ্চেন মোটামুটি সেট করেছি, জাস্ট এই কোশ্চেনগুলো আলোচনা করে আজকের ক্লাসটা আমি শেষ করব। সেটা হচ্ছে কি বলছেন, যেটা আমরা শিখলাম যে কোন পর্যায়ে শিশুরা প্রতীকী চিন্তা এবং কল্পনা শুরু করে, কিন্তু তাদের চিন্তা ভাবনা সাধারণত আত্মকেন্দ্রিক হয়। কোন স্টেজে থাকে? উত্তরটা কি হবে? উত্তরটা প্রথমে আমরা জানি যে তার সেন্সরি মোটর স্টেজ, সে জাস্ট তার যে নর্মাল রিফ্লেকশন মানে সহজাত যে প্রবৃত্তিগুলো সেগুলোই থাকে, সে কল্পনা করতে পারে না, সে ওই মোটর রিয়াকশন গুলো করে। কিন্তু তাদের চিন্তা ভাবনাগুলো আত্মকেন্দ্রিক হয় পরের স্টেপে, সেটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। তার মানে উত্তরটা কি হবে? বি। আর সিতে কি হয়? কংক্রিট অপারেশনাল স্টেজে সে কিন্তু ইন্ডাকটিভ থিঙ্কিং করতে পারে, তারপরে সে সিরিয়েশন বা সব মানে নাম্বার গুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজাতে পারে। আর পরে তো লাস্ট স্টেজ হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ, এখানে তো সে সবকিছুই করতে পারে। এটা হচ্ছে লজিক্যাল স্টেজ। 2 নম্বরের প্রশ্নটা কি আছে? পিয়াজের মতে জ্ঞানীয় বিকাশের কোন পর্যায়ে শিশুরা বস্তুকে শ্রেণীবদ্ধ করতে পারে এবং যুক্তিসঙ্গতভাবে চিন্তা করতে শেখে? তবে শুধুমাত্র এই বাস্তব বা কংক্রিট বস্তুর ক্ষেত্রেই। কি হবে এটা? বাস্তব এবং কংক্রিট বস্তুর ক্ষেত্রে। তার মধ্যে কিন্তু তখনও যেটা বলবো হচ্ছে মানে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং কিন্তু তখনও জন্মগ্রহণ করে না বা জন্মায় না। তাহলে কোন স্টেজ হবে? নিশ্চয়ই এটা কংক্রিট অপারেশনাল স্টেজ হবে। কি হবে? কংক্রিট অপারেশনাল স্টেজ। এই স্টেজে তাদের মধ্যে মূর্ত যে বস্তু সেই সম্পর্কে ধারণা তৈরি হয় এবং তাকে নিয়ে তারা অনেক কিছুকে কল্পনা করতে পারে। বিমূর্ত জিনিস নিয়ে তারা কল্পনা করতে পারে না। তারপরে চলে যাব আমরা 3 নম্বর প্রশ্নে। কোন পর্যায়ে শিশুরা বিমূর্ত চিন্তা, অনুমানমূলক চিন্তা ভাবনা এবং গবেষণামূলক চিন্তা ক্ষমতা অর্জন করে? এটা অবশ্যই এই যে শব্দটা যেটা রয়েছে এটা দেখে আমরা বলেই দিতে পারি। ডিডাকটিভ কোথায় থাকে না? ফর্মাল অপারেশনাল স্টেজে। ওই কি পয়েন্টস গুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো থেকে কিন্তু কোশ্চেন গুলো
খুব সিম্পলি আমরা উত্তর দিতে পারছি। 4 নম্বরটা কি আছে? অবজেক্ট পার্মানেন্স। অবজেক্ট পার্মানেন্স বা বস্তুর স্থায়িত্ব ধারণাটি কোন পর্যায়ে একটি প্রধান বৈশিষ্ট্য? এটা তো প্রথমে বলেছিলাম, এটা নিশ্চয়ই প্রথম হবে অবজেক্ট পার্মানেন্স, যে মাতার কাছে খেলনা কেড়ে নিচ্ছে কিন্তু তখনও সে মনে করছে না খেলনাটা অবশ্যই আছে, অবজেক্ট পার্মানেন্স। যাকে আজকে ক্লাস এই অবধি।